ফ্যাসিস্ট সরকারের মতো গুম খুনের পরিস্থিতি আর তৈরি হবে না। সাংগঠনিক মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী ইশতেহার বাস্তবায়নে নেতাকর্মীদের সহযোগিতা প্রত্যাশা। যুদ্ধ একটি শেষ হয়েছে, এখন আরেকটি যুদ্ধ শুরু হয়েছে। কি সেই যুদ্ধ? সেই যুদ্ধটি হচ্ছে আমরা মানুষকে যে কমিটমেন্ট দিয়েছিলাম সেই কমিটমেন্টগুলো বাস্তবায়ন করা। গাজীপুরে একই পরিবারের ৩ শিশু সহ ৫ জনকে গলা কেটে হত্যা। গৃহকর্তা ফোরকান নিজেই শ্বশুরবাড়িতে খুনের ঘটনা জানিয়ে লাপাত্তা। আইন শৃঙ্খলার দিকে মনোযোগ দিচ্ছে না সরকার, অভিযোগ বিরোধী দলীয় নেতার। সংস্কারের দাবি আদায়ে রাজপথেই হবে শেষ জায়গা, বললেন নাহিদ ইসলাম। জামিলের পর দেশে এলো যুক্তরাষ্ট্রে খুন হওয়া বৃষ্টির মরদেহ। বিমানবন্দরে শোকাবহ পরিবেশ। বাদ আসর নিজ জেলা মাদারীপুরে দাফন। হাম ও উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু। বাড়তি রোগীর চাপে চিকিৎসক নার্সদের হিমশিম অবস্থা। নওগাঁয় সরকারি হাসপাতালে ৩ মাস ধরে নেই জলাতঙ্কের ভ্যাকসিন। শুভেন্দু অধিকারী, ঈশ্বরের নামে শপথ করিতেছি যে। পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের শপথ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মন্ত্রিসভায় দিলীপ অগ্নিমিত্রা সহ আরও ৫ জন। শপথ অনুষ্ঠানে অংশ নেয়নি মমতার তৃণমূল। স্বাগত। এখন বিকেলে পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি সুলতানা স্বর্ণা। গুম খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে মিলনায়তনে বিএনপির সাংগঠনিক মতবিনিময় সভায় সহনশীলতার রাজনীতি চর্চার আহ্বান জানান তিনি। পাশাপাশি নির্বাচনী ইশতেহারে বাস্তবায়নে নেতাকর্মীদের সহযোগিতা জানান। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর অবশেষে জাতীয় নির্বাচনে সরকার গঠন করে বিএনপি। এরপর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা এমপি মন্ত্রী হওয়ায় কার্যত থেমে যায় দলীয় কার্যক্রম। তাই দলকে সক্রিয় রাখার উদ্দেশ্যে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের সঙ্গে মতবিনিময় করেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সভা ঘিরে সকাল থেকে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে আসতে থাকেন সব পর্যায়ের নেতাকর্মীরা। তবে মহানগর ও জেলা সভাপতি ও সাধারণ সম্পাদকরা শুধু মতবিনিময়ে অংশ নেন। উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির নেতারাও। তারেক রহমান তাদের কথা শোনার পাশাপাশি দেন দিক নির্দেশনাও। বলেন, সহনশীলতার রাজনীতি করতে হবে, গুম খুনের রাজনীতি থেকে বের হয়ে আসতে হবে। যখন স্বৈরাচারের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করছিলাম, তখন আমরা বলেছিলাম যে আমাদের উপরে যেরকম অত্যাচার নির্যাতন হচ্ছে, যেরকম গুম খুনের শিকার হচ্ছে রাজনৈতিক দলের নেতা কর্মীরা, আমরা চাই দেশে এমন একটি রাজনৈতিক পরিস্থিতি হোক যেখানে আমরা ডিবেট করব, কথা বলবো, কিন্তু এরকম পরিস্থিতি আমরা তৈরি হতে দেব না। নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে নেতাকর্মীদের সহযোগিতা প্রত্যাশা করেন বিএনপি চেয়ারম্যান। বিএনপির সফলতা তখনই নির্ভর করছে যখন আপনারা এখানে উপস্থিত প্রত্যেকটি মানুষ এবং আপনারা যাদেরকে নেতৃত্ব দিচ্ছেন তাদেরকে সাথে নিয়ে সরকারের পেছনে এসে না দাঁড়ান। তা এর বাইরেই হলে আমরা সরকারকে কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যেতে পারবো না। শিক্ষার্থী সহ সবাই মিলে নিরাপদ দেশ গঠনের আহ্বান জানান প্রধানমন্ত্রী। আমরা একটি দেশ তৈরি করতে চাই যেখানে নারী, পুরুষ, শিশু সকলে নিরাপদে রাস্তায় চলতে পারবে। আসিফ ইকবাল খান, এখন, ঢাকা। এখন বিকেলে নিচ্ছে একটি বিরতি, সাথেই থাকুন। একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা। গাজীপুরের কাপাসিয়ায় ভয়াবহ এই হত্যাকাণ্ডে স্তব্ধ পুরো এলাকা। ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন পরিবারের কর্তা ফোরকান মিয়া। পুলিশের ধারণা, পারিবারিক কলহ থেকেই ঘটে থাকতে পারে এই নৃশংস হত্যাকাণ্ড। ইফতেখার রহমানের তথ্য ও ছবিতে থাকছে প্রতিবেদন।
গাজীপুরের কাপাসিয়ার সদর ইউনিয়নের রাউতকোনা গ্রামে গলা কেটে একই পরিবারের 5 জন হত্যাকাণ্ডে একের পর এক তথ্য বেরিয়ে আসছে। ভোরের আলো ফুটতেই প্রবাসী মনিরের বাড়ির ভাড়াটিয়া গাড়ি চালক ফোরকান মিয়ার বাসার ভেতর 5 জনের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। এরপর পুলিশকে খবর দিলে তারা এসে উদ্ধার করে 3 শিশুসহ 5 জনের মরদেহ। নিহতরা হলেন ফোরকান মিয়ার স্ত্রী শারমিন, মেয়ে মিম, মারিয়া, ফারিয়া এবং শ্যালক রসুল মিয়া। পুলিশ বলছে শুক্রবার মধ্যরাত থেকে ভোরের মধ্যে এই হত্যাকাণ্ড ঘটেছে। বাসার ভেতরের 2টি কক্ষের একটিতে জানালার সঙ্গে হাত পা ও চোখ মুখ বাঁধা অবস্থায় মেলে ফোরকানের স্ত্রী শারমিনের মরদেহ। আরেক রুমে মেঝেতে 3 সন্তান ও বিছানায় শ্যালক রসুল মিয়ার রক্তাক্ত মরদেহ পড়েছিল। স্থানীয়রা জানায় প্রবাসী মনির হোসেনের বাড়ির নিচতলার একটি ফ্ল্যাটে 5 মাস আগে পরিবার নিয়ে ভাড়ায় ওঠেন প্রাইভেট কার চালক ফোরকান মিয়া। হত্যাকাণ্ডের পর ফোরকান মিয়া গোপালগঞ্জে শ্বশুরবাড়িতে ফোন করে হত্যার কথা জানায়। এরপর থেকেই পলাতক রয়েছেন তিনি। এই 1 বছর আগে ওই মেয়েরে মাইরে ধরে ঘরের ভিতরে আটকে রাখছে। টাকা চাইতো, বাপের বাড়িতে টাকা আন, গাড়ি কেনার সময় অনেক টাকা দিছে। না টাকা তো বেশিটা বার হয় না, তারা সবসময় দরজা লাগাই থাকে। আমি বলবো কোথেকে, আর তারা আমার বাড়ির ভাড়া থাকে, আমি তাদের রুমে তো যাইতে পারি না। আমরা এটা সুষ্ঠু তদন্ত চাই, মানে কঠিন বিচার চাই, কারণ এরকম মার্ডার মানে আমাদের কাপাসে এরকম মার্ডার কখনো হয়েছে কিনা সন্দেহ হয় নাই কখনো। ঘটনার খবর পেয়ে পুলিশ, ডিবি, পিবিআই ও বিভিন্ন গোয়েন্দা সংস্থা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। ক্রাইম সিন ইউনিট আলামত সংগ্রহ করেছে। ঘরের ভেতর থেকে দেশীয় মদের খালি বোতল সহ নেশাজাতীয় দ্রব্য উদ্ধার করা হয়। এছাড়া গোপালগঞ্জ থানায় দায়ের করা অভিযোগের একটি কপিও উদ্ধার করা হয় মরদেহের পাশ থেকে। পারিবারিক বিভিন্ন বিষয়াদি নিয়ে কলহ হচ্ছিল, এটা আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি এবং আমরা ধারণা করছি এই কলহের কারণে এই ঘটনাটি ঘটে থাকতে পারে। পুলিশের অন্যান্য যে গোয়েন্দা সংস্থা, আমাদের পুলিশ ছাড়াও আছে ডিজিএফআই, এনএসআই, সবাই মিলেই কার্যক্রম চলছে। এরপরে যদি আবার অধিকতর তদন্তর স্বার্থে কোনো কমিটি গঠন করা হয়, সেটা করা হবে। অভিযোগের কপিতে দেখা যায় প্রধান সন্দেহজনক ফোরকান স্ত্রী ও তার পরিবারের বিরুদ্ধে পরকীয়া, অর্থ আত্মসাৎ ও তার উপর নির্যাতনের অভিযোগ এনেছে। সবকিছু মাথায় রেখেই তদন্ত কাজ করছে বলে জানিয়েছে পুলিশ। ইফতেখার রায়হান, এখন, গাজীপুর। আইন শৃঙ্খলার দিকে সরকার মনোযোগ দিচ্ছে না বলে অভিযোগ করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। জাপান সফর শেষে দেশে ফিরে বিমানবন্দরে তিনি আরো বলেন, দেশবিরোধী যে কোনো সিদ্ধান্তের প্রতিবাদ জানাবে জামায়াত। এদিকে গুলশানে এক অনুষ্ঠানে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, সংস্কারের দাবি মানা না হলে রাজপথই হবে শেষ জায়গা। মেহরাব সুমনের প্রতিবেদন। 7 দিনের জাপান সফর শেষে দুপুর 12টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে সাংবাদিকদের মুখোমুখি হন জামায়াতে ইসলামের আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। গাজীপুরে একই পরিবারে 5 জন হত্যার ঘটনায় নিন্দা জানিয়ে তিনি অভিযোগ করেন, আইন শৃঙ্খলার পরিস্থিতির দিকে মনোযোগ দিচ্ছে না সরকার। জনসচেতনতা, প্রতিবাদ এবং সরকারকে তার দায়িত্ব পালনের জন্য আমরা চাপ দেব, এটা আমাদের দায়িত্ব। সরকার এখন বেশি বেশি পলিটিসাইজ হয়ে গেছে। এখন পলিটিক্যাল জায়গাগুলো দখল করার কাজে ব্যস্ত থাকলে তো এই সময় হবে না। এই সময় দেশের মানুষের নিরাপত্তাকে আগে নিশ্চিত করতে হবে। যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের সঙ্গে অসম চুক্তির কঠোর সমালোচনা করে জামায়াতের আমির বলেন, দেশ বিরোধী কোনো সিদ্ধান্ত হলে প্রতিবাদ জানাবে জামায়াতে ইসলামী। এইটাই একমাত্র চুক্তি না, আরো বহু অসম চুক্তি আছে। আমরা সবগুলা চুক্তিকে বাস্তবতার আলোকেই দেখার পক্ষে। এদিকে গুলশানে কূটনৈতিকদের সঙ্গে সংস্কার নিয়ে আলোচনাকালে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেন, বিএনপি ক্ষমতায় এসে সংস্কারের বিষয়ে অবস্থান পরিবর্তন করেছে, তাই দাবি বাস্তবায়নে রাজপথই শেষ ভরসা বলে দাবি করেন তিনি। সরকার বা বিএনপি একটা ছলচাতুরি করছে। তারা জুলাই সনদকে জুলাই আদেশ বা গণভোটের সাথে একটা বাইনারিতে নিয়ে গেছে এবং তার উপরে স্থান দিচ্ছে। এবং জুলাই সনদে যে জুলাই সনদটাকে কেন প্রবলেমেটিক হলো, কারণ এখানে নোট অফ ডিসেন্ট দেওয়া হলো এবং পরবর্তীতে নোট যুক্ত করা হলো। প্রাতিষ্ঠানিক সংস্কারের মাধ্যমে জবাবদিহিতা নিশ্চিতেও সরকারের প্রতি আহ্বান জানান নাহিদ ইসলাম। রাষ্ট্রের যে দৈনন্দিন সমস্যাগুলো, সেই সমস্যাগুলো, নাগরিক সমস্যাগুলো দূর করা সম্ভব। মেহরাব সুমন, এখন, ঢাকা। উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন নাহিদা সুলতানা বৃষ্টি। পরিবারের স্বপ্ন ছিল একদিন ডক্টর পরিচয় নিয়ে দেশে ফিরবেন তিনি। সেই স্বপ্ন পূরণ হলেও তার নিজের চোখে দেখা হলো না তার। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার এই বাংলাদেশি শিক্ষার্থী ফিরলেন কফিনবন্দি হয়ে। বিস্তারিত শাহরিয়ার জামান পুলকের প্রতিবেদনে।
স্বপ্ন ছিল ডক্টরেট ডিগ্রি নিয়েই দেশে ফিরবেন। একদিন মামাকে বলেছিলেন নামের আগে ডক্টর শুনতে চান। সেই স্বপ্ন পূরণ হলো ঠিকই, তবে তা আর নিজের কানে শোনা হলো না নাহিদা সুলতানা বৃষ্টির। খুব আদরের বাকি আমাদের প্রথম আমার ফ্যামিলি, আমরা 5 ভাই বোনের মধ্যে ভাই আমার পরে মামা এখনো আমাদের বলবেন যে নাহিদা সুলতানা বৃষ্টি, কিন্তু ওই সময় আমি একটা পিএইচডি ডিগ্রি আনলে বলবেন ডক্টর নাহিদা সুলতানা বৃষ্টি। ডিগ্রিটা সঙ্গে নিয়ে দেশে ফিরলেন, তবে সেটি মরণোত্তর। আর 10 জনের মতো অ্যারাইভাল টার্মিনাল দিয়ে নয়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের লাশ হস্তান্তর গেট দিয়ে কফিন বন্দী হয়ে ফিরলেন তিনি। কফিন ছুঁয়ে শেষবারের মতো মেয়েকে অনুভব করার চেষ্টা বাবার। কান্নাজড়িত কণ্ঠে মেয়ের হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি চান তিনি। বললেন, ডিগ্রি নিয়ে দেশে ফিরে মানুষের জন্য কাজ করার স্বপ্ন অধরায় রয়ে গেল তার মেয়ের। আসলে এই দিনটার জন্য আমরা কখনোই অপেক্ষা করছিলাম না। আগামী জুলাইয়ের 17 তারিখে ও ল্যান্ড করবে, এইভাবে আমরা প্রস্তুতি নিয়েছিলাম যে ও রাত 2:30টার সময় এখানে ল্যান্ড করবে, আমরা ওইভাবে নিতে আসবো। কিন্তু তার আগে ওকে নিতে আসলাম, তবে জীবিত না মৃত, এই আর কি। বৃষ্টির নির্মম হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নিতে পারছেন না স্বজনরা। বন্ধুরা বলছেন, যে বৃষ্টি ফুল দিতে ভালোবাসতেন, বন্ধুদের ফুল উপহার দিতেন, সেই বৃষ্টিকেই কিনা জানাতে হলো অশ্রুসিক্ত ফুলের শ্রদ্ধা। আমার বোন অনেক ভালো একটা মানুষ ছিল, কেন এমন করলো জানি না। ইউএস গভর্নমেন্ট এবং বাংলাদেশ গভর্নমেন্টের প্রতি আমাদের একটাই প্রত্যাশা, যেন এই যে নির্মম হত্যাকাণ্ড, এটার জন্য একটা সুষ্ঠু বিচার হয়। আমরা লাশ নিয়ে ওকে নিয়ে মাদারীপুর ওর গ্রামের বাড়িতে যাব, চর গোবিন্দপুর। ওই গ্রামের বাড়িতেই ওর দাদা দাদির পাশে ওকে দাফন করা হবে। পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম জানান, তদন্ত কার্যক্রম সঠিকভাবে এগিয়ে নিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, নাহিদা সুলতানা বৃষ্টির পরিবার প্রকৃত বিচার পাবে। বৃষ্টির হত্যাকাণ্ডের সাথে অভিযুক্ত যারা, তাদের তদন্ত যাতে সুষ্ঠুভাবে হয় এবং পরবর্তীতে যাতে তাদের বিচার যথাযথভাবে হয়, সেজন্য কাজ করে যাচ্ছে। আমরা মার্কিন কর্তৃপক্ষের সাথে সার্বক্ষণিক যোগাযোগের মধ্যে আছি। আশা করা যায় বৃষ্টির পরিবার বৃষ্টির হত্যাকাণ্ডের সঠিক এবং সুষ্ঠু বিচার পাবে। এর আগে একই ঘটনায় নিহত আরেক বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ গত 4 মে দেশে পৌঁছায়। আর লিমন ও বৃষ্টির হত্যা মামলার আসামি হিশাম সালেহের বিরুদ্ধে মৃত্যুদণ্ড চেয়ে আবেদন করার সিদ্ধান্ত নিয়েছে ফ্লোরিডা স্টেট অ্যাটর্নির কার্যালয়। শারিয়া জামান পুলক, এখন, ঢাকা। এদিকে নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ গ্রামের বাড়ি মাদারীপুরের চর গোবিন্দপুরে পৌঁছেছে। শেষবারের মতো তাকে দেখতে জড়ো হয়েছেন স্বজন ও পাড়া প্রতিবেশীরা। এ নিয়ে আরও জানাতে মাদারীপুরের গ্রামের বাড়ি থেকে যুক্ত হচ্ছেন কাজী মনিরুজ্জামান। মনির, বৃষ্টিকে দাফন বা দাসর করা হবে বলে আপনি জানিয়েছেন, বর্তমানে আসলে সেখানে কি কার্যক্রম চলছে এবং দাফনের আনুষ্ঠানিকতাও বা কখন নাগাদ শুরু হবে? স্বর্ণা, কিছুক্ষণ আগে বৃষ্টিকে বহন করা যে অ্যাম্বুলেন্সটি, সেই অ্যাম্বুলেন্স থেকে বৃষ্টির যে কফিনটি, মরদেহ রাখা কফিনটি বের করা হয়েছে এবং উঠোনে বের করার পরেই কিন্তু স্বজন এবং পাড়া প্রতিবেশীরা সেই কফিনকে ঘিরে তাকে শেষবারের মতো একটু দেখার চেষ্টা করছেন। যদিও কফিন খুলে দেখার সেই সুযোগ এখানে নেই, তারপরও তারা চেষ্টা করছেন। আমরা দেখছি স্বজনরা কান্না করছেন। এই পরিবেশটা এখন বলবো যে এই চর গোবিন্দপুর এলাকা, এখন গোবিন্দপুর এলাকার বাতাস এখন কিন্তু ভারী হয়ে উঠেছে। আমরা দেখছি যে ঢলে ঢলে মানুষ আসছেন এবং তারা কিন্তু শেষবারের মতো দেখা এবং এই বৃষ্টির যে আত্মার মাগফিরাত কামনা করছেন, আমরা এমনটা লক্ষ্য করছি। আর আনুষ্ঠানিকতার কথা যদি বলি, দাফন হবে এখানে আসর নামাজের পর। এখানকার যে চর গোবিন্দপুর উত্তরকান্দি উচ্চ বিদ্যালয় রয়েছে, সেই মাঠে এখানে জানাজা হবে। নামাজের জানাজা শেষেই ধর্মীয় রীতি অনুযায়ী আনুষ্ঠানিকতা শেষেই কিন্তু যে পারিবারিক কবরস্থান রয়েছে, দাদা দাদির কবরের পাশেই তার সেই কবরটি খোঁড়া হয়েছে, সেই কবরে তাকে দাফন করা হবে, এমনটা আমরা দেখছি। আর মূলত স্বর্ণা, এই বৃষ্টি কিন্তু একজন মেধাবী শিক্ষার্থী ছিল এবং সে কিন্তু
উচ্চতর ডিগ্রি নেওয়ার জন্য আমেরিকা গিয়েছিলেন এবং সেখান থেকে সে খুব মনোনিবেশ করে পড়াশোনা করছিলেন। তার অনেক আশা ছিল যে সে উচ্চতর ডিগ্রি নিয়ে সে দেশে নতুন কোনো ব্যবসা খুলবেন, সেখানে অনেক মানুষের কর্মসংস্থান হবে, এলাকার মানুষের উন্নয়নে সে কাজ করবেন, এমন ভাবনা ছিল, এমন স্বপ্ন ছিল। সে তার বাবা এবং মাকে বলেছিলেন যে তার যে বাড়িটি করা হয়েছে সেখানে যাতে সেই বাড়িটি তার নামে করা হয়, সেখানে ডক্টরেট ডিগ্রি লেখা থাকে, যে ডক্টরেট ডিগ্রিধারী বৃষ্টির বাড়ি এটি, এরকম তার স্বপ্ন ছিল, ধারণা ছিল। সেই বৃষ্টি নেই। তার বাবার সাথে আমার কথা হয়েছে, তার বাবা যেমনটা বলছেন যে আসলে তার সাথে 16 তারিখ রাতে শেষ কথা হয়েছে এবং সেই কথায় তিনি যেমনটা তার সাথে কথা হয়েছে যে বৃষ্টি মূলত কেনাকাটার জন্যই বিভিন্ন শপিং মলে গিয়েছিলেন এবং তিনি বলছিলেন যে কেনাকাটা শেষেই বাড়ি ফিরবেন 2 মাস পরে, কিন্তু সেই বাড়ি ফেরা হলো না। প্রতি বছরই তারা কিন্তু মূলত তাদের এই গ্রামের বাড়িতে এসে কুরবানি ঈদুল আজহা পালন করে থাকেন, কিন্তু এবছর তাদের আশা হবে না। আমরা লক্ষ্য করছি যে সেই কষ্ট, সেই বেদনা নিয়েই কিন্তু মা বাবা আত্মীয় স্বজন কিন্তু সেই বারবার সেই কথা বলছেন এবং কান্নায় ঝরে পড়ছেন। এই মুহূর্তে আসলে আমরা লক্ষ্য করছি যে আসলে মানুষ আসছেন, তারা কান্নায় ভেঙে পড়ছেন এবং আর্তনাদ করছেন, বলছেন যে এরকম নৃশংস হত্যা আর দৃষ্টান্তমূলক তারা বিচার চান, পাশাপাশি এই মর্মান্তিক মৃত্যু যেন কারো না হয়। আবার অনেকেই বলছেন, তার সহপাঠী যারা, তারা বলছেন যে আসলে দেশের জন্য এক মেধাবী শিক্ষার্থী ঝরে গেল, যা দেশের জন্য বড় ক্ষতি হয়ে গেল। তো এই ছিল আমার কাছে স্বর্ণা। মাদারীপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী মনিরুজ্জামান। বিশ্বের সবচেয়ে মজবুত আরএফএল ল্যাডার, যা 6061 গ্রেড অ্যালুমিনিয়ামে তৈরি। শক্তিশালী এমএস ক্রসবার নিশ্চিত করে সর্বোচ্চ নিরাপত্তা। আরএফএল ল্যাডার। হাম ও হামের উপসর্গে শনিবার সকাল 8টা পর্যন্ত গত 24 ঘন্টায় আরও 9 শিশুর মৃত্যু হয়েছে, আর আক্রান্ত হয়েছে 1435 জন। এই অবস্থায় প্রতিদিনই হাসপাতালে বাড়তি রোগীর চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসক ও নার্সদের। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। কোনো কিছুতেই যেন হামে মৃত্যুর মিছিল ঠেকানো যাচ্ছে না। উদ্বেগ আর উৎকণ্ঠায় কাটছে অভিভাবকদের দিনরাত। সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালের চিকিৎসক ডাক্তার মিজানুর রহমান জানান, সিলেট বিভাগে হাম ও হামের উপসর্গ নিয়ে শনিবার দুপুর পর্যন্ত 26 জনের মৃত্যু হলো। এছাড়া সিলেটে 243 জন রোগী হামের উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন। নতুন রোগী ভর্তি হয়েছে আরও 29 জন। তবে শিশুদের পাশাপাশি অন্যান্য বয়সের ব্যক্তিরাও আক্রান্ত হচ্ছেন বলে জানান তিনি। সিলেটে আসলে রোগী যত দিন যাচ্ছে বৃদ্ধি পাচ্ছে। আমার মনে হয় যেহেতু ভ্যাকসিন প্রদান শুরু হয়ে গেছে, শতভাগ ভ্যাকসিন দেওয়া শেষ হলে আমার মনে হয় এটির প্রকোপ এই মাসের শেষের দিকে ধীরে ধীরে কমে আসবে। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে শনিবার সকাল পর্যন্ত মারা গেছে আরও 2 শিশু। এ নিয়ে চলতি বছরে মোট 18 জন শিশু মারা গেছে। হাসপাতালের ওয়ার্ডগুলোতেও বেড়েছে রোগীর চাপ। একই বেডে চিকিৎসা নিতে হচ্ছে একাধিক শিশুকে। বগুড়ায় হাম আক্রান্তদের চিকিৎসা দেওয়া হচ্ছে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষ ইউনিটে। সেখানে হাম উপসর্গে সেবা নিচ্ছেন প্রায় 150 রোগী। গেল 1.5 মাসে বগুড়ায় হামের উপসর্গ নিয়ে চিকিৎসা সেবা নিয়েছেন প্রায় 300 রোগী। এবং গত 24 ঘন্টায় নতুন রোগী এসেছে আমাদের 4 জন। আমরা এই সকল রোগীরই স্যাম্পল নেওয়ার চেষ্টা করছি। এ পর্যন্ত 191 জন রোগীর স্যাম্পল পাঠানো হয়েছে ঢাকাতে, তাতে 18 জন পজিটিভ হয়েছে পর্যন্ত। এদিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে হাম আইসোলেশন ওয়ার্ডে ভর্তি 101 জন রোগী। কুমিল্লায় 11 দিনের ক্যাম্পেইনে 7.5 লাখ শিশুকে দেওয়া হয়েছে হাম রুবেলার টিকা। এরপরেও সংক্রমণ ক্রমেই বাড়ায় তৈরি হয়েছে উদ্বেগ। এছাড়া নোয়াখালীতে এখনও কমেনি হামের প্রকোপ। প্রতিদিনই হাসপাতালে বাড়তি রোগীর চাপ সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসক ও নার্সদের। শামিমা শাম্মী, এখন। হামের বর্তমান পরিস্থিতিতে সরকার স্কুল বন্ধের মতো চিন্তা করছে না বলে জানিয়েছেন স্বাস্থ্য সচিব মোহাম্মদ কামরুজ্জামান চৌধুরী। এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার প্রভাত চন্দ্র বিশ্বাস জানান, 2021 সাল থেকে হাম রুবেলার ভ্যাকসিনের কভারেজ কমতে থাকে। 2025 সালে ক্যাম্পেইন না হওয়ায় আউটব্রেক হয়েছে। সকালে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে হামের প্রাদুর্ভাব ও উত্তরণের পথ বিষয়ক গোলটেবিল আলোচনায় তারা এসব কথা বলেন। গত 2019 এবং 2023-এ দেখা যাচ্ছে যে MR1 এবং MR2 যে ডোজ যে কাভারেজ ছিল সেটি কিন্তু 86 এবং 81 2023-এ, এবং 2019-এ ছিল হচ্ছে 88.6 এবং 89।
তার মানে দেখেন কত বছর আগে থেকে, এখন 2026, সেই সময় থেকেই কিন্তু একটি পোর্শন শিশুরা কিন্তু কাভারের বাইরে ছিল। তাহলে 2020-এর ডিসেম্বর মাসে কিন্তু সর্বশেষ যে আমার ক্যাম্পেইনটি হয়েছিল, এরপরে কিন্তু 2024-এ আর ক্যাম্পেইনটি হয়নি। সিটি কর্পোরেশন এলাকার সবগুলো স্বাস্থ্য সেবা কেন্দ্রগুলোকে আমরা এগুলোতেই একটা প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট হিসাবে তৈরি করব। কারণ আমরা একটা গবেষণায় দেখেছি যে এই প্রাইমারি হেলথ কেয়ারটা স্ট্রেনথেনিং হলে 40% চাপ কমে যায় স্পেশালাইজড হাসপাতালগুলোর উপর থেকে। নওগাঁয় সরকারি হাসপাতালগুলোতে নেই বিনামূল্যের জলাতঙ্ক নির্মূলের ভ্যাকসিন। গত 3 মাস থেকে ভ্যাকসিন না থাকায় কুকুর ও বিড়ালের কামড়ে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। আব্বাস আলীর তথ্য ও ছবিতে থাকছে প্রতিবেদন। কুকুর, বিড়াল বা অন্যান্য বন্যপ্রাণীর কামড় বা আঁচড়ের পর মৃত্যু ঠেকাতে শতভাগ কার্যকর জলাতঙ্ক নির্মূলের ভ্যাকসিন, যা সরকারি হাসপাতালে বিনামূল্যে দেয়া হয়। কিন্তু গত 3 মাস থেকে নওগাঁর হাসপাতালগুলোতে সরবরাহ নেই বিনামূল্যের জীবন রক্ষাকারী এই ভ্যাকসিন। জেলার 11টি উপজেলায় প্রায় 30 লাখের বেশি মানুষের বসবাস, যার অধিকাংশ দরিদ্র এবং তাদের চিকিৎসার ভরসাস্থল সরকারি হাসপাতাল। তবে সরকারি হাসপাতালে বিনামূল্যের এই ভ্যাকসিন না পেয়ে বাইরের ফার্মেসিতে গিয়ে কিনতে হচ্ছে প্রতি ভায়েল 500 টাকা করে, যা কিনতে হিমশিম খাচ্ছে নিম্ন আয়ের মানুষ। বিনামূল্যের এই ভ্যাকসিন হাসপাতালে না পেয়ে ক্ষোভ জানিয়েছেন সেবা নিতে আসা রোগী ও স্বজনরা। ছেলেকে হলো বিলায় কামড় দিছে, আমি এখানে আসছি টিকা দেওয়ার জন্য, বাট এখানে বলে টিকা নাই। কুকুরে কামড়াইছে ভ্যাকসিন নেওয়ার জন্য ফ্রিতে, কিন্তু আমরা গরিব মানুষ, আমরা এত টাকা কোথায় পাবো, বাইরে থেকে আমাদের কিনতে হচ্ছে। ওষুধ কিনতে হয়, কিনলে কেন আমাকে ভ্যাকসিন দেয়, তাছাড়া দেয় না। নওগাঁর হাসপাতালে যারা জলাতঙ্কের ভ্যাকসিন নিচ্ছেন তাদের অধিকাংশই বিড়ালের আঁচড়ে আহত। একজন আহতকে 4 ডোজ ভ্যাকসিন নিতে হয়, যার খরচ পড়ে 500 থেকে 2000 টাকা পর্যন্ত। কারো কোনো ভ্যাকসিন নাই, আমরা 4 জনে মিলে ভ্যাকসিনটা কিনে দিতেছি। 4 জনে মিলে আমরা একটা ডোজ কিনে নিয়ে এসে আমরা বর্তমান একটু ডোজ দিলাম। 4 জন মিলে আর একটা ভ্যাকসিন কিনে নিই। সরকারি জায়গাতে আমরা আসছি, আমরা ফ্রি ভাবে এটা পাবো, তো আমরা কেন টাকা দিয়ে কিনে দিব? এটা তো সাধারণ জনগণের জন্য, মানে সবার জন্যই তো এটা। জেলায় প্রতিদিন জলাতঙ্ক ভ্যাকসিনের চাহিদা প্রায় 2 শতাধিক। এর মধ্যে নওগাঁ 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চাহিদা শতাধিক। বাকি 10টি উপজেলার মধ্যে 2টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিজস্বভাবে সরবরাহ করা হচ্ছে। গত টেন্ডারে ভ্যাকসিন অন্তর্ভুক্ত না করায় 31 ডিসেম্বর থেকে সরবরাহ বন্ধ রয়েছে। তবে জুনে নতুন করে টেন্ডার করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এটা আগে ঢাকা থেকে সাপ্লাই দিত, আমরা দিতাম। তো গত ডিসেম্বর 31 ডিসেম্বর পর থেকে আর সাপ্লাই দেয়। তো ওনারা একটা চিঠি দিছে, যদিও নিজ ব্যবস্থাপনায় মানে কেনার জন্য। ভ্যাকসিন এই আগে সরবরাহ আসতো স্বাস্থ্য অধিদপ্তর থেকে, এখন সেখান থেকে সরবরাহ আর আসছে না। আপাতত হয়তো সরবরাহ পেতে বিলম্ব হবে। এখন এই সময়ে স্থানীয়ভাবে সংগ্রহ করে ব্যবস্থা করা হচ্ছে। জলাতঙ্ক নির্মূলে সরকার প্রতিবছর কোটি টাকা ব্যয় করলেও বর্তমানে সরবরাহ না থাকায় চরম দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। জীবন বাঁচাতে দ্রুত হাসপাতালগুলোতে সরবরাহ নিশ্চিত করার দাবি জেলাবাসীর। এখন নওগাঁ। কাঁচা চামড়া ও ওয়েট ব্লু চামড়া রপ্তানির দাবি জানিয়েছেন চট্টগ্রামের কাঁচা চামড়া ব্যবসায়ীরা। সকালে নগরের আতুরার ডিপো এলাকায় এক সংবাদ সম্মেলনে কাঁচা চামড়া ব্যবসায়ী সমিতির সভাপতি মুসলিম উদ্দিন জানান, সরকার দাম নির্ধারণ করে দিলেও ট্যানারি মালিকরা সেই দামে চামড়া না কেনায় লোকসানে পড়তে হয় কাঁচা চামড়ার ব্যবসায়ীদের। তাই এবার কোরবানির সময় সরকারকে কঠোরভাবে নজরদারি করারও আহ্বান তার। সবসময় বলে যে আমাদেরকে বুলু চালু করবে, কাঁচা চালু করবে, রপ্তানি কাঁচা বুলু অনুমতি দিবে, কোরবানের পরে ওটা বন্ধ করে দেবে। প্রতি বছর কোরবানি যে দামটা নির্ধারণ করে দেয়, সেই দামের উপর ভিত্তি করে আমরা চামড়াগুলো খরিদ করি, কিন্তু আসলে স্থানীয় মালিকেরা আমাদেরকে সেই দাম দেয় না, অর্ধেক দাম দেয়। চট্টগ্রামের লোহাগড়ায় মার্সা পরিবহনের 2টি বাসের মুখোমুখি সংঘর্ষে 4 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অন্তত 10 জন। শনিবার বেলা 11:15টার দিকে উপজেলার চুনতি এলাকায় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, বেপরোয়া গতির কারণে 2টি বাসের মধ্যে সংঘর্ষ হয়। এতে বাস দুটি দুমড়ে মুচড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আহতদের হাসপাতালে পাঠায় পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা। তাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। অতিরিক্ত বাঁক ও সরু সড়কের
কারণে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে প্রতিনিয়তই দুর্ঘটনা ঘটছে। ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সীমান্তে বিএসএফ এর গুলিতে 2 বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। শুক্রবার রাত 11:15টার দিকে কসবা উপজেলার ধজনগড় সীমান্তের ভারতের অংশে এই ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজনের নাম মোহাম্মদ মোরসালিন। তিনি কসবা উপজেলার ধজনগর বাতানবাড়ি এলাকার হেবজু মিয়ার ছেলে। মোরসালিনের পরিবার জানায়, রাতে স্থানীয় কয়েকজন এসে মোরসালিনকে বাড়ি থেকে ডেকে নিয়ে সীমান্তে গেলে বিএসএফ সদস্য তাদের লক্ষ্য করে গুলি করে। এতে গুলিবিদ্ধ হয়ে মারা যান মোরসালিন। আরেকজন চিকিৎসাধীন অবস্থায় ভারতের হাসপাতালে মারা যান। বিএসএফ এর সাথে যোগাযোগ করে নিহতদের মরদেহ বাংলাদেশে ফেরত আনার চেষ্টা চলছে বলে জানিয়েছে বিজিবি। মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মুড়িছড়া সীমান্ত দিয়ে শিশুসহ 10 জনকে পুশ ইন করেছে ভারত। তাদের আটক করে থানায় সোপর্দ করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল 7টার দিকে মুড়িছড়া সীমান্তে ঘোরাঘুরি করতে দেখে তাদেরকে আটক করে বিজিবি। পরে তাদের পরিচয় নিশ্চিত হয়ে 10:30টার দিকে কুলাউড়া থানায় সোপর্দ করে বিজিবি। জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানান, তারা বিভিন্ন সময়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করেন। সম্প্রতি বিএসএফ তাদের আটক করে এদেশে ঠেলে পাঠায়। বিকাল 6টার দিকে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এদের মধ্যে একজন শিশু, 3 জন মহিলা এবং 6 জন পুরুষ। আন্তর্জাতিক প্রসঙ্গ। পশ্চিমবঙ্গের নবম ও বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। স্থানীয় সময় বেলা 11:30টার দিকে কলকাতার ব্রিগেড প্যারেডে অনুষ্ঠিত হয় শপথ অনুষ্ঠান। মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল সহ আরও 5 জন। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সহ বিজেপির অনেক নেতা। তবে কাকে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হবে তা এখনও নিশ্চিত করেনি দলের পক্ষ থেকে। জাহানারা ভূঁইয়ার প্রতিবেদন। আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে ইতিহাসের সাক্ষী হলো কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ড। এই ময়দান থেকেই প্রথমবারের মতো গেরুয়া শিবিরের হয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। সংবিধান ও বিধি অনুসারে ন্যায়াচরণ করিব। এর মধ্য দিয়ে অবসান হলো তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘ 15 বছরের ক্ষমতার অধ্যায়। এই দৃশ্য কাছ থেকে দেখতে সভাস্থলে দেখা গেল জনতার উপচে পড়া ভিড়। আমরা দেখতে পাচ্ছি তার এক পাশে আছেন শ্রী শ্রমিক ভট্টাচার্য, অন্য পাশে রয়েছেন শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়। স্থানীয় সময় সকাল 11টার দিকে ছাদ খোলা গাড়িতে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে উপস্থিত হন নরেন্দ্র মোদী। সঙ্গে ছিলেন শুভেন্দু অধিকারী ও শ্রমিক ভট্টাচার্য। জমকালো এই আয়োজনে অংশ নিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, বিজেপির কেন্দ্রীয় সভাপতি নীতিন নবীন সহ দলের অনেক নেতা। আমন্ত্রিত ছিলেন 20 রাজ্যের মুখ্যমন্ত্রী। শুভেন্দুর শপথের পর পিঠ চাপড়ে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর একে একে দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, নিশীথ প্রামাণিক, ক্ষুদিরাম টুডু শপথ নেন রাজ্যের মন্ত্রী হিসেবে। মন্ত্রীদের শপথ পড়ান রাজ্যপাল শ্রী RN রবি। In Chandobunga Nyutumte Kirien Hatavide गुरुदेव रविंद्रनाथ टैगोर का पुण्य जन्मदिन। इस अवसर पर माननीय प्रधानमंत्री जी। শপথ অনুষ্ঠানের মূল পর্বের শুরুতেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে তাকে স্মরণ করেন নরেন্দ্র মোদী। এরপর সম্মাননা জানান প্রবীণ বিজেপি নেতা মাখনলাল সরকারকে, যিনি ভারতের জাতীয়তাবাদী আন্দোলনের অন্যতম পথিকৃৎ ছিলেন। শিলিগুড়ি নিবাসী শ্রী মাখনলাল সরকার এদিকে মুখ্যমন্ত্রীর শপথ অনুষ্ঠানে বিজেপির পক্ষ থেকে তৃণমূলের নেত্রী মমতাকে আমন্ত্রণ জানানো হলেও দলের পক্ষ থেকে সেখানে অংশ নেননি কেউ। জাহানারা ভূঁইয়া, এখন বিশ্ব।
প্রয়োজনীয় 2 আসন দিয়ে থালাপতিকে নিঃশর্ত সমর্থনের ঘোষণা দিল ভিসিকে। এর ফলে তামিলনাড়ুতে সরকার গঠনে আর বাধা রইল না থালাপতি বিজয়ের দল টিভিকের। শুক্রবার কংগ্রেসের 5 বিজয়ী বিধায়কের পাশাপাশি ভিসিকে, সিপিআই এবং সিপিএম এর 2 জন করে মোট 6 জন বিধায়কের সমর্থন পাওয়ার দাবি করেন বিজয়। সরকার গঠনের অনুমতি নিতে যান রাজ্যপালের কাছে, কিন্তু সেখানে ভিসিকের 2 বিধায়কের সমর্থন প্রমাণে ব্যর্থ হন থালাপতি। তাই সরকার গঠনের 118 বিধায়কের সমর্থন পূরণ না হওয়ায় শনিবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য বিজয়কে অনুমতি দেননি রাজ্যপাল রাজেন্দ্র আর্লেকার। এমন পরিস্থিতিতে আজ বিকেল 4টায় ভিসিকের নেতাদের সঙ্গে বৈঠক করেন টিভিকে। সেখান থেকেই বিজয়ের দলকে নিঃশর্ত সমর্থন দেওয়ার ঘোষণা আসে। শেষ করতে চাই এখন বিকেল, তবে তার আগে শিরোনামগুলো থাকছে আরো একবার। ফ্যাসিস্ট সরকারের মতো গুম খুনের পরিস্থিতি আর তৈরি হবে না, সাংগঠনিক মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী। ইশতেহার বাস্তবায়নে নেতাকর্মীদের সহযোগিতা প্রত্যাশা। যুদ্ধ একটি শেষ হয়েছে, এখন আরেকটি যুদ্ধ শুরু হয়েছে। কি সেই যুদ্ধ? সেই যুদ্ধটি হচ্ছে আমরা মানুষকে যে কমিটমেন্ট দিয়েছিলাম সেই কমিটমেন্টগুলো বাস্তবায়ন করা। গাজীপুরে একই পরিবারের 3 শিশু সহ 5 জনকে গলা কেটে হত্যা। গৃহকর্তা ফোরকান নিজেই শ্বশুরবাড়িতে খুনের ঘটনা জানিয়ে লাপাত্তা। আইন শৃঙ্খলার দিকে মনোযোগ দিচ্ছে না সরকার, অভিযোগ বিরোধী দলীয় নেতার। সংস্কারের দাবি আদায়ে রাজপথে হবে শেষ জায়গা, বললেন নাহিদ ইসলাম। জামিলের পর দেশে এলো যুক্তরাষ্ট্রে খুন হওয়া বৃষ্টির মরদেহ। বিমানবন্দরে শোকাবহ পরিবেশ, বাদ আসর নিজ জেলা মাদারীপুরে দাফন। হাম ও উপসর্গে আরো 9 শিশুর মৃত্যু। বাড়তি রোগের চাপে চিকিৎসক নার্সদের হিমশিম অবস্থা। নওগাঁয় সরকারি হাসপাতালে 3 মাস ধরে নেই জলাতঙ্কের ভ্যাকসিন। আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের শপথ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মন্ত্রিসভায় দিলীপ অগ্নিমিত্রা সহ আরো 5 জন। শপথ অনুষ্ঠানে অংশ নেয়নি মমতার তৃণমূল। এর মধ্যে দিয়ে শেষ করছি এখন বিকেল। তবে এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon। ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।